অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। চলতি বছর ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং দেশে হামসহ সব টিকার পর্যাপ্ত মজুদ আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে তথ্য প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চ প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ জাতীয় সংসদের অধিবেশনে নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা দপ্তর তথ্য প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। চলতি বছর ৫ লাখ মেট্রিক টন ধান ও ১২ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার। বোরো ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ ও পরিধারণ কমিটির বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, ১ লাখ মেট্রিক টন আতপ চাল ৪৮ টাকা দরে এবং ৫০,০০০ মেট্রিক টন গম ৪০ টাকা প্রতি কেজি সংগ্রহ করা হবে। ৩রা মে থেকে শস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মে মাসের ৩ তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা ১৫ মে থেকে শুরু করব, এটাও ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ৩১ আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবার লিখে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। গমের ক্ষেত্রেও একই সময়, 3 মে থেকে আমরা কালেকশন শুরু করব আর ৩১ আগস্ট পর্যন্ত এটা চলবে। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি ৩৬ টাকা। দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৬ মাসের হামের টিকার মজুত রয়েছে। যত ধরনের টিকা দেয়া হয় সব টিকারই মজুদ রয়েছে বলে জানান মন্ত্রী। সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চায়না বাংলাদেশ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেবা বাড়াতে ১ লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। চিকিৎসকদের নিরাপত্তায় প্রত্যেক হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আই হ্যাভ মাই স্টক এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী ৬ মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে দিতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে আমাদের টিকা আছে।
রাজনীতিবিদ ও গণমাধ্যমের অনেকের মধ্যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর পিআইবিতে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বাধীনতার এত বছর পরও রাজনীতি কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আবার গণমাধ্যম কর্মীরাও নানাভাবে জবাবদিহিতার বাইরে থাকার চেষ্টা করেন। প্রাতিষ্ঠানিকীকরণ করা না গেলে রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হবে না। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সিটিজেন জার্নালিজম যেভাবে চলছে সেটি সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। এটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিতে পারলে শৃঙ্খলা ফিরবে। এছাড়া সাংবাদিকদের শিক্ষকতার যোগ্যতার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি সম্পাদকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলির সঙ্গে বা জগতে যারা জড়িত তাদের মধ্যে জবাবদিহিতার বাইরে থাকার একটা প্রবণতা আছে। রাজনীতিবিদদের মধ্যে যেমন একটা মেগালোমানিয়া সাইকোলজি কাজ করে, তেমনি দেখা গিয়েছে গণমাধ্যমেরও একটি অংশের মধ্যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার একটা, এবং এটাকে আড়াল করার জন্য কেউ কেউ বলতে চান আমাদের জবাবদিহিতা হচ্ছে পাঠকের কাছে, আমাদের জবাবদিহিতা হচ্ছে ইউটিউবের দর্শকের কাছে। এরকম একটা বিমূর্ত জবাবদিহিতা আদায়কারী কর্তৃপক্ষ তো হতে পারে না, কোনো কর্তৃপক্ষ তো বিমূর্ত হতে পারে না। জবাবদিহিতা তার কাছেই থাকবে যার একটা মূর্তমান একটা অস্তিত্ব থাকতে হবে, যে জবাবদিহিতা আদায় করার সক্ষমতা থাকতে হবে, তা নাহলে তাকে জবাবদিহিতার কর্তৃপক্ষ বলা যায় না। অতএব বুঝে অথবা না বুঝে যারা এভাবে বিমূর্ত জবাবদিহিতার কর্তৃত্বের কথা বলেন তারা হয় ভুল করেন অথবা তাদের মধ্যে অন্য চিন্তা কাজ করে। জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুল পোশাক দেয়া হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রত্যেক উপজেলায় 2টি করে স্কুলকে পাইলট প্রজেক্টের আওতায় আনা হবে। বলেন, ধনী দরিদ্রের পার্থক্য ঘুচিয়ে সমাজে সমতা প্রতিষ্ঠা করা হবে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সব শিক্ষার্থীকে একই কাপড়ের ইউনিফর্ম দেয়া হবে। প্রাথমিকভাবে 1 লাখ শিক্ষার্থীকে দেয়া হবে এই পোশাক। জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য, যে মেড ইন বাংলাদেশ স্লোগান আমরা সারা বিশ্ব জুড়ে পৌঁছে দিতে চাই, তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এটি পৌঁছে দেওয়া, যার মূল উদ্দেশ্য হবে সারা বাংলাদেশে আমরা যে সবসময় বলি সমতা নিশ্চিত করা, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে ন্যায্যতা থাকবে। বাংলাদেশের একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় আমরা ধাপে ধাপে এই একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নোট অফ ডিসেন্ট বাদে সব মানব, এর কোনো মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটটা আগে করতে দেয়নি। এ সময় জ্বালানি সংকটের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলছেন দেশে কোনো সংকট নেই। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জ্বালানি তেলের কোথাও ঘাটতি নেই, 2-3 দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী আরও বলেন, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলা শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের তো অকটেন আর পেট্রোল তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। এর জন্য আমাদের সাধারণ মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এর জন্য প্রত্যেকটা পাম্পে এবং যে গাড়িগুলো বহন করবে তাদের জন্য নির্ধারিত যে তেলগুলো আছে এগুলো নেওয়ার জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, মানুষের মধ্যে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেটা আমরা আজকে থেকেই বলে দিয়েছি। আগামীকালকে পরবর্তী আমরা সব যতটা পাম্পে যার যার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেভাবে তেল নিতে পারবে। আমার মনে হয় এটা আলাদাভাবে নিবে, আলাদা অগ্রাধিকার ভিত্তিতে তারা পাবে কিনা শিল্প ডেফিনেটলি শিল্প আলাদাভাবেই করা হবে। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল সবুজ রানা, ভগ্নিপতি শহীদুল ইসলাম এবং তার ছেলে শাহিন মণ্ডল। দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার 2 দিন আগে থেকেই ভাগ্নে সবুজ রানা ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে সোমবার রাত 11টার দিকে তিনি দরজা খুলে দিলে অন্যরা ঘরে প্রবেশ করে। প্রথমে হাবিবুর রহমানকে এবং পরে তার স্ত্রী ও সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ আগামী 1 জুলাই শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান তিনি। দুপুরে রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কিছু জটিলতার কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকা আরিচা মহাসড়ক ঘিরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে ল্যান্ডফিলে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। এখানে এসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখন এনাদের পার্ট কাজ কমপ্লিট করা আছে, ল্যান্ড ফিলিং সহ কিছু কাজ বাকিটা আমাদের বিধিমালা নিয়ে আগামীকাল যদি আমরা ওনাকে ওকে করতে পারি তাহলে ওনারা একটা টার্গেট নিয়ে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি জুলাই মাসে হয়তো আমরা এটাকে কনস্ট্রাকশন পর্যায়ে কাজ শুরু করতে পারবো, মানে এই যে প্রজেক্ট নিয়ে আর কি। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। দুপুরে মেহেরপুরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এক কর্মশালায় তিনি একথা জানান। বলেন, বিশ্বের প্রতিটি পেশার ক্ষেত্রে একটি নীতিমালা রয়েছে। চিকিৎসক হলে মেডিকেলে পড়ালেখা শেষে BMDC নিবন্ধন নিতে হয়, আইনজীবী হতে হলে বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়, থাকতে হয় শিক্ষাগত যোগ্যতার সনদ। অথচ সাংবাদিকদের ক্ষেত্রে নেই কোনো নীতিমালা। এতে সমাজে বাড়ছে অপসাংবাদিকতা। তাই কেউ যাতে শিক্ষাগত যোগ্যতা ছাড়া সাংবাদিক হতে না পারেন সেই নীতিমালা তৈরি করতে যাচ্ছে সরকার। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICCর শাস্তির কবলে পড়তে হয়েছে টাইগারদের। আজ এক বিবৃতিতে বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে ICC। গত সোমবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির 10% জরিমানা করেছে ICC। নির্ধারিত সময়ের মধ্যেই 2 ওভার কম করায় এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস ICC এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট। এই ম্যাচের আনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি। নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসন্ন আসরের গ্রুপ নির্ধারণ সম্পন্ন হয়েছে। আজ ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত ড্র শেষে 6টি অংশগ্রহণকারী দলকে 2 গ্রুপে ভাগ করা হয়। ড্র শেষে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ পড়েছে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের সঙ্গে একই গ্রুপে। টুর্নামেন্টে B গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত এবং মালদ্বীপ।
অন্যদিকে এ গ্রুপে জায়গায় পেয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগামী 25 মে থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই আসরে বাংলাদেশ নামছে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। এর আগে 2022 ও 2024 সালের আসরে বাংলাদেশ নারী দল শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। দুবারই ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। চলতি বছর 5 লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং দেশে হামসহ সব টিকার পর্যাপ্ত মজুত আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।